যশোরের জনসভায় প্রধানমন্ত্রী। যাতে আর কেউ এই দেশে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, যাতে করে আর কাউকে আমরা সুযোগ দিব না। খাল খনন ও হাসপাতাল নির্মাণ কাজের উদ্বোধন। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার হুমকি, তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার। এক সপ্তাহের মধ্যে স্বাভাবিক হবে বিদ্যুৎ পরিস্থিতি, আশ্বাস জ্বালানি মন্ত্রীর। সরবরাহ বাড়ায়, চাপ কমছে ফিলিং স্টেশনে। ঢাকায় দুটি ছাড়া প্রায় সব রেল স্টেশনেই বেহাল দশা। জনবান্ধব করতে কাজ করছে সরকার, জানালেন প্রতিমন্ত্রী। যুক্তরাষ্ট্র ইরানের সংলাপ নিয়ে অনিশ্চয়তা বাড়ছেই। মস্কোতে পুতিন আরাকচি বৈঠক আজ। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 14। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি সানজিদা ইসলাম। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। মুক্তিযুদ্ধের সময় যারা বিভ্রান্তি তৈরি করেছিল তারা এখনো বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশে কাউকে বিশৃঙ্খলা করতে দেয়া হবে না। বিকেলে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিএনপি আয়োজিত সমাবেশে এই কথা বলেন তিনি। এর আগে উলাসী খাল খনন উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বলেন, গণভোটের রায় ও জুলাই সনদকে ভিন্ন খাতে নিয়ে বিশৃঙ্খলা তৈরি করে কিছু রাজনৈতিক দল সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়। যশোর থেকে আরও জানাচ্ছেন সাইফুল ইসলাম। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো যশোর সফরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে যোগ দেন তিনি। তার আগেই কানায় কানায় পূর্ণ পুরো ময়দান। জনতার ভিড় ঠেলে মঞ্চে পৌঁছলে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে বায়বীয় টিকিট বিক্রি করেছিল একটি দল। জুলাই সনদ ইস্যুতে সেই দলটি জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। 12 ফেব্রুয়ারি জনগণ বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের বিরুদ্ধে কাউকে বিশৃঙ্খলা করতে দেয়া হবে না। আমরা নিজেদেরকে সতর্ক রাখবো যাতে আর কেউ এই দেশে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, যাতে করে আর কাউকে আমরা সুযোগ দিব না। জনগণের শান্তি নষ্ট করে 173 দিন হরতাল করবে, সেই সুযোগ আমরা কাউকে দিব না। সমাবেশে 2 মে থেকে সারা দেশে পেশাদার খেলোয়াড় তৈরির কাজ শুরুর কথা জানান প্রধানমন্ত্রী। এর আগে 500 শয্যা বিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এছাড়া যশোর জেলা পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন তিনি। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত উলাসী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তারেক রহমান। তার সঙ্গে যোগ দেন শত শত শ্রমিক। প্রধানমন্ত্রীর সঙ্গে 4 কিলোমিটার দীর্ঘ উলাসী খাল খননে অংশ নিতে পেরে খুশি এলাকাবাসীও। পরে সুধী সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। জানান, 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন করবে সরকার। ডিগ্রি পর্যন্ত নারীদের শিক্ষা অবৈতনিক করার কথা জানান তিনি। বলেন, কিছু রাজনৈতিক দল গণভোট ও জুলাই সনদকে ইস্যু করে দেশে বিশৃঙ্খলা তৈরি করে সরকারের উন্নয়ন কাজকে বাধাগ্রস্ত করতে চায়। পার্লামেন্টের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, আমরা সেই স্বাক্ষরিত জুলাই সনদের প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি শব্দ ইনশাআল্লাহ পর্যায়ক্রমিকভাবে এই সরকার বাস্তবায়ন করবে। বিগত 17 বছর স্বৈরাচারী সরকার দেশকে ধ্বংস করেছে মন্তব্য করে তারেক রহমান দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। 1976 সালের 1 নভেম্বর এই উলাসী খালটি নিজ হাতে খনন কাজ শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার ফলে এই এলাকার কৃষিতে আসে বৈপ্লবিক পরিবর্তন। প্রায় 50 বছর পর এই খালটি আবারও পুনরায় খনন কাজ শুরু করলেন শহীদ জিয়ার সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান। এলাকাবাসী বলছেন, এই খাল সংস্কারের মাধ্যমে উপকৃত হবে কৃষক, উৎপাদন হবে দ্বিগুণ। সাইফুল ইসলাম, নিউজ 24, শার্শা, যশোর। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে জঙ্গি হামলার হুমকিতে নড়ে চড়ে বসেছে আইন শৃঙ্খলা বাহিনী। গোয়েন্দা তথ্য বলছে, আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরেই আদর্শগতভাবে বিচ্যুত হয়ে কেউ কেউ জড়িয়ে পড়ছেন ধ্বংসাত্মক কর্মকাণ্ডে। বিশ্লেষকরা বলছেন, উগ্রবাদের শিকড় উপড়ে ফেলতে আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। তবে জঙ্গি নির্মূলের নামে অতীতের মতো কোনো নিরপরাধ মানুষ যেন ক্ষতির শিকার না হয়, সেদিকে নজর রাখার পরামর্শ তাদের। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ সুমন।
বর্তমান নির্বাচিত সরকারের 2 মাস পার হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো নানা সাফল্যের পালক যুক্ত হলেও দানা বাঁধছে বড় কোনো ঝড়ের পূর্বাভাস। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার হুমকি। গোয়েন্দা তথ্য ও দেশের গণমাধ্যমে প্রকাশিত সংবাদে মিলেছে ভয়ঙ্কর ইঙ্গিত। কোনো বাইরের শত্রু নয়, খুদ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরেই রয়েছে স্লিপার সেলের সদস্যরা। এরই মধ্যে হেফাজতে নেওয়া হয়েছে চাকরিচ্যুত 2 সেনা সদস্য ও পুলিশ কনস্টেবলকে। হঠাৎ এমন জঙ্গি হামলার হুমকিতে চিন্তার ভাঁজ আইন শৃঙ্খলা বাহিনীর কপালে। নিরাপত্তা বাড়ানো হয়েছে চলমান সংসদ অধিবেশনে, বিমানবন্দর সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানেও বেড়েছে নজরদারি। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, উগ্রবাদের এই হুমকিকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। বাংলাদেশকে কোনো অবস্থাতেই উগ্রবাদের সূতিকাগার তো প্রশ্নই আসে না। কোনো অবস্থাতেই যেন তারা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, তার জন্য কঠোর হস্তে দমন করতে হবে। এই দায়িত্ব শুধুমাত্র সরকারের নয়, এই দায়িত্ব সমাজের প্রত্যেকটা নাগরিকের। তিনি আরো জানান, ডিফেন্স মেকানিজম ও স্ট্র্যাটেজিক পয়েন্টগুলো সম্পর্কে অবগত এসব জঙ্গিরা। ফলে পর্দার আড়ালের এই শত্রুদের নির্মূল করাই এখন রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এইটা একটা ডেঞ্জারাস একটা অশনি সংকেত হবে যদি বাহিনীর মধ্যে এই ধরনের উগ্রবাদের কোনো সূত্রপাত হয় অথবা বাহিনীর কোনো সদস্যদের মাধ্যমে এর কোনো কাজ যদি হয়। এটা কিন্তু ডেঞ্জারাস একটা হুমকি স্বরূপ হবে, শুধুমাত্র বাহিনীর জন্য না, সমস্ত জাতির জন্য, সমস্ত দেশের জন্য একটা হুমকি স্বরূপ। ফলে বাহিনীর যাদেরকে সন্দেহভাজন করা হচ্ছে অথবা যাদেরকে কাস্টডিতে নেওয়া হচ্ছে, তাদের একদম ডিপ রুটে যেতে হবে। আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এই হুমকি ব্যবহার করা হতে পারে বলেও মত এই নিরাপত্তা বিশ্লেষকের। বাংলাদেশকে অন্যভাবে চিত্রায়িত করতে চাচ্ছে, এরকম কোনো বিষয় আছে কিনা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক। পুলিশ সদর দপ্তরের চিঠি পাওয়ার পর এই সতর্কতা জারি করা হয়েছে বলে জানান তিনি। বিকেলে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। সম্প্রতি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও সরকারি স্থাপনায় একটি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সম্ভাব্য হামলার পরিকল্পনার বিষয়ে গোয়েন্দা সতর্কতা জারি করে পুলিশ। এ কারণে তারা বিমানবন্দর কর্তৃপক্ষকে এই চিঠি দেয়। চেয়ারম্যান জানান, নিরাপত্তা তল্লাশি জোরদার করা হয়েছে। আগামী সপ্তাহ থেকে দেশে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, কমে আসবে লোডশেডিং। সোমবার সিপিডি আয়োজিত সেমিনারে এই কথা জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি আরও বলেন, জ্বালানি সংকটের স্থায়ী সমাধানে সৌর বিদ্যুতের বিকল্প দেখছে না সরকার। তাই এই খাতে বিনিয়োগের জন্য বেসরকারি উদ্যোক্তাদের জমি দিয়ে সহায়তা করার পরিকল্পনা করছে সরকার। এ সময় ব্যাটারি সহ নবায়নযোগ্য জ্বালানি সরঞ্জামে কর ছাড়ের দাবি জানান খাত সংশ্লিষ্টরা। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে দেশের জ্বালানি সংকট আরো তীব্র হয়েছে। তাই জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির আলোচনা জোরালো হচ্ছে সব মহলে। বেসরকারি সংস্থা সিপিডি বলছে 2030 সাল নাগাদ 10,000 মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য আছে সরকারের। কিন্তু ভূমি অধিগ্রহণ, ডলার সংকট ও আমলাতান্ত্রিক জটিলতা সেই পথে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে। সংস্থাটি বলছে, অন্তর্বর্তী সরকারের সময়ে 31টি সৌর প্রকল্প বাতিল হওয়ায় অনিশ্চয়তায় পড়েছে প্রায় $6 বিলিয়ন বিনিয়োগ। লজিস্টিক্যাল চ্যালেঞ্জ, ইনফ্রাস্ট্রাকচারাল চ্যালেঞ্জ, also the incentive, fiscal incentive related challenge or the financial challenges for the Chinese investors that we have tried to address there. সেমিনারে সৌর বিদ্যুৎ সহ বিকল্প জ্বালানি খাত শক্তিশালী করতে কর ছাড় ও বিনিয়োগে সরকারি নীতি সহায়তার দাবি জানান ব্যবসায়ী ও খাত সংশ্লিষ্টরা। সোলার এবং ব্যাটারি বিষয়ে আমদানির ক্ষেত্রে একটা অ্যাক্সেস টু ফাইন্যান্সটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা পলিসি সাপোর্ট পাবো না, তখন আসলে আমাদের গার্মেন্টসকে বন্ধ করা ছাড়া কোনো উপায় থাকবে না। These industrial clusters can be utilized for a PPP basis of solar power generation. এইভাবে সরকারি জমিতে বেসরকারি অর্থায়নে এবং বেসরকারি ইনভেস্টরদেরকে এনে দিয়ে একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে আমরা ইন্ডাস্ট্রিয়াল স্কেল সোলারের গ্রোথ দেখতে চাই। এ সময় জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী বলেন, আগামী 1 সপ্তাহের মধ্যে দেশের বিদ্যুৎ পরিস্থিতি অনেকটা উন্নতি হবে। আশা করি যে আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুতের অবস্থা কিছু কিছু তারা
আপনি পাওয়ার দেওয়া শুরু করবে, তাতে আশা করি যে আমরা এখন তো প্রায় 1200 মেগাওয়াট নামছে, সেটি শুরু হচ্ছে, তখন আমি হয়তো 800 মোটে নিয়ে অবশ্যই থাকবে। মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের সংকটের জেরে জ্বালানি তেলের আমদানি খরচ $2 বিলিয়ন বেড়েছে, আর বিদ্যুৎ খাতে সরকারের বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে 56,000 কোটি টাকা। কিছু দিতে হবে। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। বিভিন্ন পাম্পে গাড়ির লাইন দেখা গেলেও আগের তুলনায় ভোগান্তি অনেকটাই কমেছে বলে জানিয়েছেন চালকরা। পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারের সরবরাহ বাড়ানোর ফলে পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। জ্বালানি তেলের সংকট কাটাতে সরবরাহ বাড়িয়েছে সরকার। প্রতিটি পেট্রোল পাম্পে আগের তুলনায় প্রায় 20% বেশি জ্বালানি বরাদ্দ দেওয়া হচ্ছে। এর প্রভাবও স্পষ্ট রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে। এখনো গাড়ির দীর্ঘ সারি থাকলেও নেই আগের সেই হাহাকার। চালকদের মতে, লাইন দীর্ঘ হলেও অপেক্ষার সময় কমেছে। গড়ে 1 থেকে 2 ঘন্টার মধ্যেই কাঙ্ক্ষিত জ্বালানি পাচ্ছেন বলে জানান তারা। ফুয়েল পাসের কারণে বিশৃঙ্খলা অনেকটাই দূর হয়েছে বলে মত তাদের। এর আগে আপনার পাম্পে দাঁড়াতে হতো 2 থেকে 2.5 ঘন্টা, এখন হচ্ছে আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে তেল পাওয়া যাচ্ছে। আগের অবস্থা থেকে এখন একটু ভালো মনে হচ্ছে, কারণ আজকে সিরিয়াল কম পেয়েছি। আমি 15 মিনিটে তেল নিছি, পুরো ফুল ট্যাঙ্কি তেল দিছে আমাকে। পাম্পগুলোতে তেল আসার পরিমাণ বৃদ্ধি পাওয়ায় গ্রাহকদের চাহিদা মেটানো সহজ হচ্ছে। ভোগান্তি কমায় গ্রাহকরাও খুশি। আগে তো লাইন থাকতো, অনেক লম্বা লাইন থাকতো, তেল থাকতো না। এখন তো আপনার তেল থাকে, বেশি তেল দেয়, তো বেশি তেল দেয়। আগে তো 12 ঘন্টা 13 ঘন্টা লাগতো তেল নিতে, এখন তো মোটামুটি 9টা বাজে সিরিয়াল লাগাইছি, তো ভালো সিরিয়াল কাছে পাইছি। ওরকম একটা সিরিয়াল নাই, আগে অনেকটুকু কমছে, এমনকি এখন ভালো আছে। বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত মনিটরিং এর বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। দেশে হামের প্রকোপ জটিল আকার ধারণ করেছে। শিশুদের মৃত্যুর মিছিল যেন থামছেই না। গত 24 ঘন্টায় সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। প্রতিদিনই ঢাকাসহ সারা দেশের হাসপাতালগুলোতে বাড়ছে ভর্তি রোগীর সংখ্যা। শয্যা সংকটের কারণে মেঝেতে রেখে শিশুদের চিকিৎসা সেবা নিতে হচ্ছে। 1.5 বছরের শিশু মোহাম্মদ যুবরাজ 7 মাস বয়সে মা শিশুটিকে ফেলে চলে যাওয়ায় দাদি সাজেদা বেগমের হাতেই বেড়ে উঠছে। চঞ্চল শিশুটির দুরন্তপনায় বাধা হয়ে দাঁড়িয়েছে দানব হাম। 7 দিন পরে জ্বর আরো বেশি আসার পরে যেগুলো এগুলো ওঠার পরে আমরা এখানে নিয়েছি। আমার বাচ্চা যেভাবে পালছে এইভাবে। গাজীপুর থেকে আসা 10 মাস বয়সী শিশু সামিরাও কষ্টে কাতরাচ্ছে হাসপাতালের বিছানায়। শ্বাসকষ্ট থাকায় দিনে 5 বার নিতে হচ্ছে নেবুলাইজার। ভর্তি শিশুদের বেশিরভাগই জ্বর, কাশি, শ্বাসকষ্ট, চোখ লাল হওয়া, শরীরের র্যাশ এবং পেট খারাপের মতো উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে। নেবুলাইজার 5 বার দিতে হয়, শ্বাসকষ্ট আছে তো এজন্য, আর এটা দেওয়ার পরে ভালো। বাচ্চার অসুবিধা প্রথম ছিল আপনার শ্বাসকষ্ট, নিউমোনিয়া, এখন আবার নতুন করে হামের উপসর্গ তৈরি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী হাসপাতালে যাওয়া রোগীদের প্রায় 79%ই 5 বছরের কম বয়সী শিশু। এর মধ্যে 2 বছরের কম বয়সী শিশু 66% এবং 9 মাসের কম বয়সী শিশু 33%। বিশেষজ্ঞরা বলছেন, শুধু চিকিৎসা নয়, হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করাই এখন সবচেয়ে বেশি জরুরি। এর আগ পর্যন্ত আমাদের হামের টিকার হার যেটা 95% উপরে, যেটা আমরা সবসময় বলি যে হার্ড ইমিউনিটি বলে একটা টার্ম আছে। এই হার্ড ইমিউনিটির জন্য, হার্ড ইমিউনিটি হচ্ছে একটা প্রতিরক্ষা দেয়াল, একটা ব্যারিয়ারের মতো। এই ব্যারিয়ারের জন্য দেখা যাচ্ছে হামের ভাইরাসগুলো 9 মাসের নিচে বাচ্চাগুলোর কাছে পৌঁছাতেই পারছিল না এতদিন ধরে। কিন্তু এখন যেহেতু হামের এই ব্যারিয়ারটা ব্রেক আউট হয়ে গেছে, ফলে এখন এই যে 9 মাসের নিচে যে বাচ্চাগুলো আছে তার কাছেও চলে আসছে। এইচডিউতে যারা আছে সবাই তো ক্রিটিক্যাল ছাড়া তো এইচডিউতে নিতামই না আমরা। এর মধ্যেও কিছু আছে আরো বেশি ক্রিটিক্যাল, মানে ক্রিটিক্যালের মধ্যেও ক্রিটিক্যাল তো অবশ্যই থাকে। হ্যাঁ, সংক্রামক ব্যাধি হাসপাতালে মাত্র 25টি বেড হামের উপসর্গ নিয়ে আসা শিশুদের জন্য বরাদ্দ। শয্যা কম থাকায় বেশিরভাগ শিশুদের মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। আইছিলাম তখন বেড খালি ছিল না, তখন এই জায়গায় দিছে এরা। হ্যাঁ, বেডের জন্য বলতেছিল বেড খালি নাই, আপনারা নিচেই থাকেন। ইদানিং আমাদের একটা সার্কুলার হয়েছে যে কাউকে কোথাও রেফার করা যাবে না, যেমন করেই হোক আমার এখানটায় রাখতে হবে। ওই ফ্লোরেই রাখা হচ্ছে। পরের দিন যে বাচ্চাটা একটু ভালো হচ্ছে, ও চলে যাচ্ছে, তাকে আবার শিফট করে বেডে দেওয়া হচ্ছে। 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে 220 জন শিশুর মৃত্যু হয়েছে। রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা। দেশের সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে 10 মাস থেকে 1 বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিকেলে জাতীয় সংসদে রুমিন ফারহানা টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি। মন্ত্রী আরও জানান, আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণার আগে প্রাক প্রস্তুতির জন্য কমপক্ষে ৪৫ দিন সময় প্রয়োজন হয়। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, ৩০ এপ্রিলের পর মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে। অবৈধ সীসা লাউঞ্জের পুনরায় কার্যক্রম শুরু ঠেকাতে কঠোর আইনি তৎপরতা অব্যাহত রয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের নির্বাচন ইশতেহার অনুযায়ী, জাতির কাছে প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী এদেশে জুয়া, অনলাইন জুয়া এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। আমরা সমন্বিতভাবে এ বিষয়ে সারা দেশে একটি সুসমন্বিত অভিযান পরিচালনা করব। মাননীয় স্পিকার, 10 লেন করবার জন্য ঢাকা চট্টগ্রাম হাইওয়েটি ইতিমধ্যে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে কার্যক্রম চলমান আছে। আমরা মনে করছি যে দ্রুততম সময়ের মধ্যে সেখানে একটা ফ্লাইওভার নির্মাণ করা সম্ভব হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বৈধভাবে মনোনীত ৪৯ জন প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছে রিটার্নিং কর্মকর্তা। সোমবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়। সংসদের ৫০টি সংরক্ষিত মহিলা আসনের জন্য ৫৩ জন প্রার্থীর দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই শেষে বৈধভাবে মনোনীত ৪৯ জন প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছে ইসি। এর মধ্যে জামায়াত এনসিপি জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিল আজ খারিজ করে ইসি। তবে এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই সংরক্ষিত নারী আসনের যে একটা আইন, এই আইনটার যে মোটো, সেই মোটোটাই আসলে অনেক ক্ষেত্রে এখান থেকে ডেভিয়েট করছে। আসলে এই ধরনের মানে আইন যেখানে আসলে আমাদের মতো যারা প্রতিষ্ঠিত নারীরা যারা আসলে চাকরি বাকরি ছেড়ে দিয়ে আসলে আসতে চায়, সেখানে ৩ বছরের যে বারটা, এটা একটা আসলে একটু বৈষম্যমূলক মনে হয় আমার কাছে। কমলাপুর আর বিমানবন্দর ছাড়া বেহাল রাজধানীর সব রেলওয়ে স্টেশন। কোথাও কেবল স্থাপনা আছে, যাত্রী নেই, আবার যাত্রী আছে তো ট্রেন নেই। ফলে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এসব স্টেশনের সুফল পাচ্ছে না সাধারণ যাত্রীরা। রেল সংশ্লিষ্টরা বলছেন, সঠিক পরিকল্পনায় ঢাকার স্টেশনগুলো সক্রিয় করলে অভ্যন্তরীণ রুটে যাত্রী ও পণ্য পরিবহন সহজ হবে। ফলে একদিকে বাড়বে সরকারের রাজস্ব আয়, অন্যদিকে কমবে সড়ক পথের যানজট। রেল প্রতিমন্ত্রী জানান, রেল সেবাকে জনবান্ধব করতে নতুন পরিকল্পনায় কাজ করছে সরকার। বাকিটা জানাচ্ছেন রিশাদ হাসান। প্রাণহীন রাজধানীর ক্যান্টনমেন্ট রেল স্টেশন। অবকাঠামো আছে কিন্তু কোলাহল নেই খুব একটা। ঢাকা কলকাতা ঢাকা মিতালি মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচলের জন্য কাস্টমস অফিস সহ এই রেল স্টেশনে মূল কার্যক্রম বন্ধ প্রায় 2 বছরের বেশি সময় ধরে। ইন্ডিয়ান গাড়িটা আপনার ওই যে সরকার পতন হওয়ার আগে থেকে, মানে জ্ঞান শুরু হওয়ার আগে থেকে বন্ধ হয়ে গেছে। এই সম্পদ একবারে অচল হয়ে রয়েছে এখন। তেজগাঁও রেল স্টেশন যেন ছিন্নমূল মানুষের আশ্রয় কেন্দ্র। নোংরা পরিবেশ, চুনখসা পুরনো ইমারত, স্টেশনের ভেতরে দোকানপাটের ভিড় যেন 60-এর দশকের সাদা কালো সিনেমাকেও হার মানায়। অন্ধকারে মূল টিকিট কাউন্টারের দেখা মেলাই ভার। কয়েকটা কমিটার ট্রেন থামলেও যাত্রীদের অভিযোগ শিডিউল বিপর্যয় নিয়ে। এলাকার ট্রেন যেগুলো আপনার নর্মাল ট্রেন যেগুলো আছে, এর অবস্থা ভয়াবহ খারাপ। ট্রেনের সুবিধাটা যদি বাড়ানো হয় তাহলে সাধারণ মানুষের আসলে সুবিধা হবে। অভ্যন্তরীণ এসব রেল স্টেশনের অবস্থা এতটাই খারাপ যে কিছু স্টেশনে প্ল্যাটফর্মের বদলে যাত্রীদের অপেক্ষা করতে হয় লাইনের উপরে দাঁড়িয়ে। ট্রেনে উঠতে হয় জীবনের ঝুঁকি নিয়ে। কোটি কোটি টাকা ব্যয়ে টঙ্গী থেকে কমলাপুর তথা ঢাকার অভ্যন্তরে তৈরি করা হয়েছে ক্যান্টনমেন্ট রেল স্টেশন, বনানী, তেজগাঁও রেল স্টেশন, ফুলবাড়িয়া রেল স্টেশন ও গ্যান্ডারিয়া রেল স্টেশন। এসব নির্মাণের মূল উদ্দেশ্য ছিল ঢাকা ও এর আশপাশের শহরতলি এলাকা থেকে মানুষের অভ্যন্তরীণ যাতায়াত সহজ ও সাশ্রয়ী করা। অথচ সেই স্টেশনগুলোরই আজ বেহাল দশা। উপায়ন্তর না পেয়ে সাধারণ মানুষকে নির্ভর করতে হচ্ছে সড়ক পথের উপরেই, যেখানে তীব্র যানজট আর ভোগান্তি। মেট্রোর সাথে এলআরটি ফিডার হিসাবে, তার সাথে সার্কুলার রেল, যাদের শহরের মধ্যে কাজ নাই তাদেরকে ডিসেন্ট্রালাইজ করা, তার সাথে আমার যুক্ত হবে কমিউটার রেল, যেটা আমার শহরতলিতে যাত্রীদের নিয়ে যাবে। এইভাবে যদি একটা নেটওয়ার্ক তৈরি করা হয়, তখন দেখা যাবে ঢাকা শহর ডিসেন্ট্রালাইজ হয়ে গেছে, সড়কের উপর চাপ কমে গেছে।
রেল সেবাকে যেন সেবা হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করা যায় সে লক্ষ্যেই কাজ করছে সরকার বলে জানান রেল যোগাযোগ প্রতিমন্ত্রী। কিছু জায়গায় আমরা ইলেকট্রিক ট্রেনের নিয়োগ চিন্তা ভাবনা করছি ঢাকা নারায়ণগঞ্জের দিকে, আর এছাড়া অন্যান্য জায়গাগুলি আমরা কিছু লোকোমোটিভ আসার কথা, আসলেই সেই ব্যাপারে আমরা উদ্যোগী করব। বিশ্বব্যাংক ও বুয়েটের গবেষণা বলছে যানজটে বছরের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ $1 বিলিয়ন। ঢাকার সব অচলপ্রায় রেল স্টেশনগুলোর যথাযথ ব্যবহার কমাতে পারত রাজধানী ঢাকা শহরের যানজট। সেই সাথে এই সম্পদগুলোর ব্যবহার নিশ্চিত করতে পারত সরকারের সাশ্রয় এবং কমাতে পারত জনভোগান্তি। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যাকাণ্ডে জড়িত 5 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা চালক ও যাত্রীর ছদ্মবেশে কুমিল্লার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতো। দূর দূরান্ত থেকে আসা যাত্রীদের টার্গেট করে সিএনজি চালিত অটোরিকশায় তুলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সবকিছু ছিনিয়ে নিত বলে জানিয়েছে র্যাব। শনিবার সকালে কুমিল্লার কোটবাড়ি এলাকায় বুলেট বৈরাগীর মরদেহ উদ্ধার করা হয়। বুনিয়াদী প্রশিক্ষণ শেষে চট্টগ্রাম থেকে কুমিল্লায় ফিরছিলেন তিনি। বাস থেকে কুমিল্লার পদুয়ার বাজারে নামার কথা থাকলেও ভুলবশত পরের স্টেশন জাগরঝুলিতে নেমে পড়েন। র্যাব জানায়, বাস থেকে নামার পর শেয়ারিংয়ের মাধ্যমে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে বুলেট বৈরাগীকে সিএনজিতে তোলা হয়। পরে তার কাছ থেকে মোবাইল সহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। যাত্রী ছদ্মবেশে থাকা গ্রেফতারকৃত সোহাগ ও হৃদয় ভিকটিমকে তাদের পাশে বসতে বলে। সিএনজিটি জাগরঝুলি হতে জাঙ্গালিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর গ্রেফতারকৃত সোহাগ ও হৃদয় মিলে ধারালো অস্ত্র দিয়ে ভিকটিমকে আঘাত করে ও ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। সিএনজিটি কোটবাড়ি বিশ্ব রোড অতিক্রম করলে অভিযুক্তগণ ভিকটিমকে ধাক্কা দিয়ে চলন্ত সিএনজি থেকে ফেলে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সবকিছু ছিনিয়ে নেওয়ার পর বুলেট বৈরাগীকে রাস্তায় ফেলে দেয় অপরাধীরা। এ সময় মাথায় আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে র্যাব। এই ঘটনায় 5 জনকে গ্রেফতার করে র্যাব। উদ্ধার করা হয় একটি সিএনজি অটোরিকশা। হত্যাকাণ্ডের সাথে জড়িত মোহাম্মদ সোহাগ, ইসমাইল হোসেন জনি, ইমরান হোসেন হৃদয়, রাহাত হোসেন জুয়েল এবং মোহাম্মদ সুজনকে কুমিল্লা হতে গ্রেফতার করা হয়। গ্রেফতার 5 আসামির মধ্যে সোহাগের কাছ থেকে বুলেট বৈরাগীর মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। অন্যান্য দ্রব্যাদি উদ্ধার করা হয়। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী মিমোকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে করা মামলায় একই বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার সুদীপ চক্রবর্তীকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বাড্ডা থানার এসআই কাজী ইকবাল হোসেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ভারতের সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। দীনেশ ত্রিবেদী ঢাকায় প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হচ্ছেন। ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে এরই মধ্যে বেলজিয়ামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 75 বছর বয়সী দীনেশ ত্রিবেদী ভারতের একজন বর্ষিয়ান রাজনীতিবিদ। পশ্চিমবঙ্গের এই রাজনীতিবিদ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে ভারতের সাবেক কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা ইউপিএ সরকারের কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। 2021 সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। এবারে ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। পাকিস্তানের ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি দল না পাঠানোর সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার শান্তি আলোচনায় তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। এর মধ্যেই হরমুজ প্রণালী পুনরায় চালু সহ যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিয়েছে তেহরান। উত্তেজনার মধ্যেই রাশিয়া সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকা সত্ত্বেও দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। প্রাণহানি হয়েছে 14 জনের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করেছেন, ইরানের সাথে আলোচনার জন্য আর পাঠানো হবে না প্রতিনিধি দল। এমন সিদ্ধান্তে দুই দেশের শান্তি আলোচনা নিয়ে দেখা দিয়েছে গভীর অনিশ্চয়তা।
তবে সোমবার রয়টার্স জানিয়েছে এর মধ্যেই যুদ্ধের অবসান এবং হরমুজ প্রণালী আবার চালু করার জন্য যুক্তরাষ্ট্রের কাছে একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান। পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাঠানো এই প্রস্তাবে তেহরান তাদের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত আলোচনা ভবিষ্যতের জন্য স্থগিত রাখার কথা বলেছে। এই কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই মিত্রদের সমর্থন পেতে রাশিয়া সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা রয়েছে তার। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি তোয়াক্কা না করেই দক্ষিণ লেবাননে বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। রোববারের হামলায় আবারও ঘটেছে বহু হতাহতের ঘটনা। নিবির আমিন, নিউজ 24। এই ছিল সংবাদে। ধন্যবাদ সবাইকে।